Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 20তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এখানে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ইউটিউবে তোমরা দেখে নাও, TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন দুটো চ্যানেল মিলিয়ে ক্লাসগুলো পাবে। প্রত্যেক স্যারের কখন কোন ক্লাস হয় এখানে আছে রুটিন। আমার ক্লাস পাচ্ছ সকাল 8:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন তোমরা জয়েন করো। এখানে সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন পাবে, এবং আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপ, সেখানে তোমরা পাচ্ছ পেড কোর্স। এখানে নিউ ব্যাচ WBP 2024 নিউ ফাউন্ডেশন ব্যাচ চলে এসছে অলরেডি, আমাদের লঞ্চ হয়ে গেছে, এবং বর্তমান যদি ফিস দেখো মাত্র 1399 টাকা তোমাকে পে করতে হবে। টোটাল কমপ্লিট সিলেবাস তুমি পাবে। ঠিক আছে, প্রত্যেকে ভর্তি হয়ে যাও। আজকে কিন্তু 65 রয়েছে, এটা আর একদিন থাকবে, আগামীকাল পর্যন্ত দিয়ে কিন্তু আবার 60% অফ থাকবে। সেখানে তোমাকে আরও কিছু টাকা অ্যাড করে পে করতে হবে পরে করলে। অর্থাৎ তোমার যদি মনে হয় তুমি ভর্তি হবে তাহলে আজকেই হয়ে যাও, এখনই। ঠিক আছে, বা তুমি আজকের মধ্যে হয়ে গেলেই হবে। তো তাহলে এই জায়গাটা মাথায় রাখো, এবং আমরা আজকের আলোচনা শুরু করছি। প্রত্যেকে দেখে রাখো, এখানে আমাদের এই যে ক্লাস পাবে এটার কোথায় পাচ্ছ? TWS একাডেমি অ্যাপে পাবে, এটা কিন্তু ইউটিউবে হবে না। ওকে, চলো পরবর্তী প্রথম কোশ্চেন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা হলেন কে? সকলের সেশনে যারা কানেক্ট হচ্ছে অবশ্যই লাইক শেয়ার করে দাও, এবং ক্লাস করতে থাকো মনোযোগ দিয়ে, শেষ পর্যন্ত দেখবে। সেশনে কিন্তু অনেক রকম আলোচনা থাকবে যেগুলো তোমার আপকামিং পরীক্ষাগুলোর জন্য কাজে আসবে। চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো পথের পাঁচালী কার বলতো? এটা পথের পাঁচালী অপরাজিত, এটা কার? এটা হচ্ছে কার বলো? পথের পাঁচালী উপন্যাসটা কার বা অপরাজিত এটা কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পাশাপাশি এখানে আমরা যদি দেখি তার সবচেয়ে ভুল বলছি, পথের পাঁচালী অপরাজিত এটা হচ্ছে তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, এবং অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতে অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এখানে প্রশ্নটা হচ্ছে এটাই, প্রথম প্রশ্ন, যেটা চাঁদের পাহাড় উপন্যাসের রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তার রচিত সব থেকে পরিচিত উপন্যাস পথের পাঁচালী অপরাজিত, এবং অন্যান্য এইগুলো কিন্তু উল্লেখযোগ্য আছে। আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল কোনটি? প্রত্যেকে অ্যান্সার করো। সকলে সেশনে লাইক শেয়ার করে দাও, আমাদের আলোচনা চলবে। প্রথম ধাতব উপাদান হচ্ছে লিথিয়াম, সংকেতটা কি? Li। দেখো কিছু কোশ্চেন এখন কিন্তু সংকেত আসছে পরীক্ষায়। সংকেত হাইড্রোজেন H, হিলিয়াম He, লিথিয়াম Li, সোডিয়ামটা কি বলতো? Na। যদি বলে পটাশিয়াম, এটা পরীক্ষা একবার এসেছিল, পটাশিয়ামটা হচ্ছে শুধু হচ্ছে কে? ফসফরাসটা কি বলতো? ফসফরাস এর সংকেত কিন্তু P। যদি বলা হয় এটা এসেছিল সোনা বা গোল্ড, এটা হচ্ছে Au, এটা এসেছিল। আচ্ছা, রূপা বা রূপো, এটা হচ্ছে কি বলতো? Ag। একদম ঠিক আছে। আচ্ছা, পারদ এটা হচ্ছে Hg। তো এছাড়াও আমরা ম্যাগনেসিয়াম Mg, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এগুলো তো বোঝা যাচ্ছে। যদি বলা হয় রেডিয়ামের সংকেত কি? রেডিয়াম, এই জায়গাটা গন্ডগোল হয়। দেখো রেডিয়াম এটা হচ্ছে Rd, আর রেডন একটা যে নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে Rn, ছোট হাতের n। ঠিক আছে, এটা মনে রাখবে। নিম্নের কোন শহর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজন করেছে? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজন করেছে কোন শহর? বার্লিন, প্যারিস, বুদাপেস্ট নাকি রোম? সঠিক উত্তর কি হবে? বুদাপেস্ট। বুদাপেস্ট কোন দেশের রাজধানী? বুদাপেস্ট হচ্ছে
হাঙ্গেরির রাজধানী। হাঙ্গেরি ইউরোপের একটা দেশ, তার রাজধানী হচ্ছে বুদাপেস্ট। পুস্কাস অ্যাওয়ার্ড দেওয়া হয় ফুটবলে, দেখবে সব থেকে টপ গোল যেটা, মানে গোলের বিচারে, গোল মানের বিচারে যেটা সব থেকে ভালো লাগে আর কি, সেটা পুস্কাস অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই যে পুস্কাস, তিনি ছিলেন হাঙ্গেরির একজন প্লেয়ার, ফুটবলের ক্ষেত্রে বলছি। প্রাচীন গ্রন্থে, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? বর্ণ ব্যবস্থা, আমরা জানি যে প্রাচীন যুগের কথা যদি বলি, সেখানে বৈদিক সভ্যতা আছে, হিন্দু সভ্যতা। তো বিশেষ করে বৈদিক সভ্যতার ক্ষেত্রে আমরা বলতে পারি এই সময় বর্ণ ব্যবস্থার বিষয়টা আসছে, এবং ঋগ্বেদ যেটা প্রাচীনতম বেদ, সেখানে এই বর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে। তো এই যে বেদ, একটা একটা বেদ, আমরা জানি 4 ধরনের বেদ রয়েছে, ঋগ, সাম, যজু, অথর্ব, এই 4টি বেদ আছে। এবং একটা একটা বেদ, আমরা উপনিষদকে বেদান্ত কেন বলি? দেখো, প্রত্যেকটা বেদ, ধরো ঋগ্বেদের কথা যদি বলি, এর আবার 4টি ভাগ আছে। কি কি? বা সামবেদ, যজুর্বেদ, এর আবার প্রত্যেকটা বেদের 4টি করে ভাগ রয়েছে, যেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, আর একটা হচ্ছে উপনিষদ। প্রত্যেকটা বেদের শেষ ভাগটাকে বলা হচ্ছে উপনিষদ, ওই জন্য উপনিষদকে বেদান্ত বলা হয়। সংহিতাতে কি কি থাকে? মন্ত্র, আশীর্বচন, ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান, যজ্ঞাদির উপর টিকা। ব্রাহ্মণে, আরণ্যকে আছে ধর্মীয় আচার, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ, প্রতীকী যজ্ঞ, এবং উপনিষদে ধ্যান, দর্শন, আধ্যাত্মিক জ্ঞান সংক্রান্ত বিভিন্ন আলোচনা আছে। বলো, রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ার এর কাজ কি? রেকটিফায়ারের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এসি থেকে ডিসিতে রূপান্তর, অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করছে। কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ-মহিষের যুদ্ধের অবসান ঘটে? কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে? ম্যাঙ্গালোর, সলবাই, মাদ্রাজ, ইঙ্গ-মহী সন্ধি। ইঙ্গ-মহীশূর যুদ্ধ প্রথম শুরু হয় কত সালে? মহীশূর মানে কর্ণাটক, এটা মনে রাখবে 1767 সালে প্রথম শুরু হয়, এবং এটা চলতে থাকে 1769 পর্যন্ত। তো এখানে বলতে হবে কোন সন্ধির দ্বারা এই যুদ্ধ সমাপ্ত হয়? হায়দার আলীর সঙ্গে ইংরেজদের মাদ্রাজের সন্ধি 1769 সালে। এখানে লেখা রয়েছে, এক সেকেন্ড দেখে নাও। ফার্স্ট ইঙ্গ-মহীশূর যুদ্ধ, ইঙ্গ-মহী লিখে রেখেছে। মাদ্রাজের সন্ধি 1769 সালে হায়দার আলীর সঙ্গে ইংরেজদের। দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা শেষ হয় 1784 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। তৃতীয় রয়েছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1792 সালে, এবং 1799 সালে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যাচ্ছেন, সেখানে ইঙ্গ-মহীশূর যুদ্ধ স্টপ, এবং সেটা লর্ড ওয়েলেসলির সময়। আচ্ছা, ফার্স্ট ইঙ্গ-মারাঠা যুদ্ধ, ইংরেজের সঙ্গে মারাঠা যুদ্ধ হয়েছিল তোমার সেটা 1776 দিকে, এবং সেটা সলবাইয়ের সন্ধি দ্বারা সমাপ্ত হয় 1782, সলবাইয়ের সন্ধি। বলো, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত? ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সেকেন্দ্রাবাদ, নাসিক, পুনে, হায়দ্রাবাদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুনে, মহারাষ্ট্রের পুনে হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের সংবিধানের নিম্নলিখিত আর্টিকেলগুলির মধ্যে কোনটি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কাজ করে? অর্থাৎ সবার জন্য সমান আইন, এটা বলা হচ্ছে কোন আর্টিকেলে? আর্টিকেল 44, আর্টিকেল 44। সঠিক উত্তর অপশন সি। পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? শব্দ তরঙ্গ আমরা জানি একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা একটা স্থিতিস্থাপক তরঙ্গ, কারণ এর জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, এবং এটা কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে। আমরা জানি যে শব্দ তরঙ্গ কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত আমরা শুনতে পাই, কিন্তু তার বেশি হলে সেটা আল্ট্রাসনিক সাউন্ড, যেটা আমরা শুনতে পাই না, এবং তার কিছু
কাজে লাগানো হয়, শব্দোত্তর শব্দ যেটা বলছি, এর কম্পাঙ্ক 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যেটাকে আল্ট্রাসোনিক বলছি ওটাই শব্দোত্তর শব্দ, আল্ট্রাসোনিক, আল্ট্রাসোনিক সাউন্ড। ওকে, এটার সাহায্যে সমুদ্রে জলে মাছের ঝাঁক নির্ণয় করা হয় আল্ট্রাসোনিক সাউন্ডের সাহায্যে। দিল্লির কোন সুলতান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অপরের মতামত বোঝার উন্নয়নের লক্ষ্যে একটি অনুবাদ বিভাগ করেছিলেন? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, সিকান্দার লোদি, ফিরোজ তুগলক বা ফিরোজ শাহ তুগলক। বলো, কোশ্চেনটা বোঝা গেল? কোশ্চেনটা হচ্ছে এই যে কোন সুলতান করেছিল এটা? সুলতান ফিরোজ শাহ তুগলক। তিনি বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে এটা একটা অনুবাদ বিভাগ। পাশাপাশি তিনি দারুল সাফাত চিকিৎসা বিভাগ, দেওয়ানি খয়রাত আছে, তারপর তোমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, বেকারদের জন্য চাকরির জন্য সেই সময় তিনি কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয়? ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড। আপেক্ষিক রোধের সিজিএস একক কি? আপেক্ষিক রোধ, স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা বলছি, তার সিজিএস পদ্ধতিতে একক কি? ওহম বাই সেমি, ওহম মিটার, ওহম মিটার স্কোয়ার, ওহম সেমি। আপেক্ষিক রোধ এর একক ওহম, সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে। যদি এসআই বলো, এসআই পদ্ধতিতে কি হবে? ওহম মিটার। 2023 সালে এশিয়া কাপ ক্রিকেট আয়োজক দেশের নাম কি ছিল? দেখো, 2023 সালে যে এশিয়া কাপ ক্রিকেট হয়েছিল, মেন্স এশিয়া কাপ ক্রিকেট, এখানে চ্যাম্পিয়ন দল কে ছিল? এটা কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়। শ্রীলঙ্কাকে হারিয়েছিল। এটা আয়োজক দেশ ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। 2023 সালে পাকিস্তান শ্রীলঙ্কা আয়োজক দেশ ছিল। কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায়? রাজস্থান। কেওলাদেও ন্যাশনাল পার্ক, কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, সেটাও রাজস্থানে অবস্থিত। নিম্নলিখিত কে সুলতানি আজম নামে পরিচিত ছিলেন? সুলতানি আজম এই উপাধি এটাই পরিচিত ছিলেন কে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন। কোন সুলতান সুলতানি আজম উপাধি নিয়েছিলেন? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ তৎকালীন যে খলিফা ছিল মধ্য এশিয়ায়, তো সেই খলিফা থেকে স্বীকৃতি লাভ করেছিল এবং তারপর তিনি সুলতানি আজম উপাধি বা খলিফার ভৃত্য উপাধি নিয়েছিলেন। ভারতের সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে কোন জায়গায়? প্রিএম্বল টু কনস্টিটিউশন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, 9th শিডিউল। তো এখানে কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে যে কোথায় এই আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উৎসাহ দান এই কথা বলা হয়েছে। সঠিক উত্তর অপশন বি হবে ডিপিএসপি, সংক্ষেপে যেটা বলে, যেটা হচ্ছে নির্দেশাত্মক নীতিতে।
বাংলায় বললে কি হবে, নির্দেশাত্মক নীতিতে। মিষ্টি স্বাদ পাওয়া যায় জিভের কোন অংশে? বলো, মিষ্টি স্বাদ জিভের কোন অংশে পাওয়া যায়? সহজ প্রশ্ন, সঠিক উত্তর হবে জিভের সামনের অংশে। জিভের সামনের অংশে পাওয়া যাচ্ছে মিষ্টি স্বাদ, পিছনের অংশে তেতো। এগুলো কিন্তু মনে রাখতে হবে, দুই পাশে টক এবং মাঝখানে নোনতা। এই চারটি স্বাদ কিন্তু জিভে আছে। এবং ঝাল, এটা কোনো স্বাদ না, এটা কিন্তু যেখানেই লাগে ঝাল সেখানেই জ্বালা করে, একটা জ্বালা অনুভূতি হয়। ফ্লেভার সেটা আলাদা, গন্ধ সেটা, কিন্তু স্বাদের মধ্যে টক, মিষ্টি, তেতো এইগুলো আছে, নোনতা। ভারতের কোনো পৌর বসতি জনসংখ্যা যদি 1 লক্ষ অতিক্রম করে তাকে কি বলা হবে? শহর, নগর, মহানগর নাকি পৌর মহাপুঞ্জ? জনবসতির সংখ্যা যদি 1 লক্ষ প্লাস হয় তাকে বলা হবে নগর, আর 10 লক্ষ প্লাস হলে সেটাকে মহানগর বলা হয়। তার উপরে যেটাকে মেগা সিটি বলা হয়, 1 কোটির উপর জনসংখ্যা, 5টি রয়েছে, কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? তো আমরা জানি যে ভারতবর্ষের উপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা গেছে সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা যদি আমরা দেখি, ভারতবর্ষের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। গুজরাট আছে, রাজস্থান রয়েছে, তারপর রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি বলতো? সঠিক উত্তর এখানে রাখতে হবে, উড়িষ্যার উপর দিয়ে যায়নি। মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান ইত্যাদি রাজ্যের উপর দিয়ে গেছে। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? কোন অফিসের ব্যবস্থা আমাদের সংবিধানে রাখা হয়নি? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, ডেপুটি প্রাইম মিনিস্টার। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর মনে রাখবে ডেপুটি প্রাইম মিনিস্টার, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী এই পদ কিন্তু নেই। যদি আমরা দেখি লাস্ট উপপ্রধানমন্ত্রী ছিল লালকৃষ্ণ আডবাণী, তারপরে কিন্তু আর কেউ উপপ্রধানমন্ত্রী পদে নেই, কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু আছে, বা রাজ্যসভার ডেপুটি স্পিকার, লোকসভার ডেপুটি, রাজ্যসভার ডেপুটি স্পিকার সব কিন্তু রয়েছে। প্রত্যেকে দেখে রাখো, আমাদের WBP KP নতুন ফাউন্ডেশন ব্যাচ এসছে অলরেডি এবং ভর্তি শুরু হয়ে গেছে। যারা নিতে চাও আজকে নিয়ে নাও, কারণ 65% অফার কিন্তু আজকে আছে এবং আগামীকাল, এই দুদিনের মধ্যে। তারপর কিন্তু আবার প্রাইসটা কিছুটা হাই হবে, তো যদি নেওয়ার হয় অবশ্যই নিয়ে নাও প্রত্যেকে। এবং মনে রাখবে, এই ব্যাচ তুমি যদি নাও, তোমার কিন্তু ওভারঅল একটা কম্প্যাক্ট তোমার সিলেবাস কভার হয়ে যাবে, যেটা তোমার যে কোনো পরীক্ষায় কাজে লাগবে, একদম যে কোনো পরীক্ষায়, সমস্ত পরীক্ষায় তুমি এই ফাউন্ডেশন ব্যাচ করলে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষায় পাস করবে, যদি ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো, যেভাবে আমাদের ব্যাচটা চলবে। ঠিক আছে, ভরসা রাখতে পারো আমাদের উপরে। দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান, অনলাইন পড়াশুনো এখানে হচ্ছে। বর্তমান এই যে স্মার্ট স্টাডি বলা হয় না, তো এটাই কিন্তু, আগে এই ব্যবস্থাটা ছিল না। দিনের পর দিন যত
টেকনোলজি আসছে ততটাই ইজি হয়ে যাচ্ছে। এখন পড়াশুনো করাটা, কিছু ইনফরমেশন কালেক্ট করাটা খুব ইজি। গুগল রয়েছে, বিভিন্ন সোশ্যাল সাইট রয়েছে, ইউটিউব রয়েছে এবং বিভিন্ন অ্যাপ চলে এসে আমাদের অ্যাপে পেড কোর্সটা পাবে, TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে ডাউনলোড করবে। ঠিক আছে, অবশ্যই তোমাকে পড়তে হবে, তারপরেই সফলতা আসবে, এটা মাথায় রাখতে হবে বারবার। ঠিক আছে, এবং একটা প্ল্যান করে চললে তোমার চলার পথটা সুবিধা হবে, মানে দিশেহারা হয়ে যাওয়ার ভয়টা আর নেই। অনেক সময় কি হয়, অজানা রাস্তা তুমি জানো না, তোমাকে যেতে হবে কলকাতা, তো আগে কোনোদিন যাওনি। ঠিক আছে, বর্তমান তো গুগল ম্যাপ রয়েছে। ঠিক আছে, তো গুগল ম্যাপ ধরে যেতে পারো, বা কেউ যদি আগে যাওয়া থাকে এই কলকাতা এই ধরে যাবে, এই বাসে উঠবি বা এই ট্রেনে উঠবি, চলে যাবে। তাহলে তুমি যদি জেনে নাও কারো কাছ থেকে, তোমার চলার পথটা আরো সুবিধা হবে। কেউ ধরো বলে দিয়েছে, তুমি যতই গুগল ম্যাপ দেখে যাও তারপরেও তোমার মনে হবে 5 জনকে জিজ্ঞাসা করতে হবে যেতে যেতে, তাই তো? অর্থাৎ একটা ডিরেকশন যদি তোমাকে বলে দেওয়া হয় আগে থেকে, তাহলে তোমার চলার পথটা সহজ হবে কি না? ধরো তুমি বাড়ি থেকে কলকাতা যাবে, তাহলে কোন ট্রেনে উঠতে হবে, ঠিক আছে, বা তুমি বাসে করে যাও কত নম্বর বাসে উঠতে হবে কেউ যদি বলে দেয়, দিয়ে এখানে নামবে, এখান থেকে আরেকটা বাস ধরে কলকাতা। তো এই কিন্তু ব্যাপারটা তাই, চাকরি পরীক্ষাও তাই। তুমি পরীক্ষা দেবে, হয়তো এই প্রথম ফর্ম ফিল আপ করতে যাচ্ছ WBP, বা অন্য কোনো পরীক্ষা ক্লার্কশিপ ফর্ম ফিল আপ করেছো, ফুড এসআই করেছো, তো কিভাবে চাকরিটা পাবে? যদি একটা গাইডেন্স থাকে, তোমার প্রস্তুতি নেওয়াটা আরও ইজি হয়। এটাই হচ্ছে মূল বক্তব্য। এবং তোমাকেই তো যেতে হবে, তার মানে তোমাকে পড়তে হবে, তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে, এবং সেইটা কি একটা সব কিছু হিসাবের মধ্যে রাখতে হবে, তাহলে ব্যাপারটা দেখবে ইজি থাকবে। তো ভারতীয় রুপি, এই যে প্রতীক, এটা ডিজাইন করে উদয় কুমার ধর্মলিঙ্গম, যে রুপি সাইনটা কিন্তু এটা, তাই তো? কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন? অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন কে? বিম্বিসার, বিন্দুসার, মিহিরকুল, চন্দ্রগুপ্ত মৌর্য। মিহিরকুল ছিল একজন হুন নেতা, যাকে ভারতের অ্যাটিলা বলা হয়। বিন্দুসার, তিনি ছিল অমিত্রাঘাত উপাধি নিয়েছিল। বিম্বিসার মনে রাখবে শ্রেণিক উপাধি নিয়েছিল। শ্রেণিক বা এটাকে বলা হয় সোনীয়, সেনিয়া বা সোনিয়া, সেনিয়া, সোনিয়া না সেনিয়া উপাধি নিয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে গ্রিকরা সেন্ট্রোকোট্টাস বলতো। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিডাকশন ডে অর্থাৎ বিপর্যয় লঘূকরণ দিবস কবে পালিত হয়? বিপর্যয় লঘূকরণ দিবস কবে পালিত হয়? 23 নম্বর কোশ্চেন, সকলে অ্যান্সার করো। সঠিক উত্তর মনে রাখবে অপশন ডি, 13ই অক্টোবর বিপর্যয় লঘূকরণ দিবস পালিত হয়। রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? বিভিন্ন রোগ প্রতিরোধ করে বা সংক্রমণ প্রতিরোধ করছে কোন রক্তকণিকা? তো প্রত্যেকটা কণিকার এক একটা কাজ রয়েছে। আচ্ছা, লোহিত রক্তকণিকা মানে এরিথ্রোসাইট মনে রাখবে, লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, প্লেটলেট অণুচক্রিকা, থ্রম্বোসাইট বলা হয়। তাহলে এখানে শ্বেত রক্তকণিকা WBC, এটা দেহের রোগ প্রতিরোধ করে। কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসছেন কে? গ্রিক দূত মেগাস্থনিস সেলুকাসের দূত হিসেবে ভারতে আসছেন, যিনি ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। ঠিক আছে, সেলুকাসের দূত হিসেবে তিনি আসেন। আমার জীবনী আমার বাণী, এটি কার উক্তি? এটা তোমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো। তো আজকে 26 কোশ্চেন করালাম এবং অনেক কথা বললাম, ব্যাচ সম্পর্কে অনেক আলোচনা করেছি। এখন তোমার কাজ হবে পড়াশুনো করা ঠিকঠাক। এই 24 সালে অনেকগুলো এক্সাম আছে এবং এই 24 সালে তোমাকে চাকরি পেতে হবে। রেগুলার এই কথাটা বলছি, উদ্দেশ্য একটাই, যাতে তুমি আরো সিরিয়াস হও। ঠিক আছে, কারণ যে সময়টা তুমি অতিবাহিত করে ফেলছো সেটা তো আর ফিরে পাচ্ছ না, তো সময়টাকে মাথায় ধরে রাখতে হবে তোমার, তাই তো? অর্থাৎ এটাও কিন্তু একটা বিষয়, তুমি যদি ভালো করে চিন্তা করো, তুমি সময়টাকে মাথায় ধরে রাখছো, এখন যেটা পড়ছো সেটা তুমি ধরে রাখা মানে ওই সময়টাকে তুমি মাথায়
ক্যাপচার করে রাখছো। যেমন ভিডিও রেকর্ড করে রাখছি না, আজ থেকে 2 বছর আগে তোমার যদি ফোনটার বয়স 2 বছর হয়, 2 বছর আগের কোনো ভিডিও ছবি তুমি ক্যাপচার করে রেখেছো অ্যাজ এ মেমোরি। তো সেরকমই আমরা এই সময়টা, আগের সময়টা ধরে রাখতে পারি মাথায় মনে রাখার মাধ্যমে, তাই তো? ওই যেরকমই এই যে পড়াশুনো করছো, এই জীবনের ইতিহাসটা কি, তুমি যে সেন্সগুলো মনে করতে পারছো জীবনে, এত তোমার যদি বয়স 25 হয়, 22 হয়, 20 হয় বা 30 হয়, তুমি যতটুকু মনে আছে দেখবে ওইটাই হচ্ছে ইতিহাস তোমার জীবনের। যেগুলো ভুলে গেছো মানে সেগুলো সেরকম দাগ কাটেনি, যেগুলো মনে দাগ কেটে আছে সেগুলোই তোমার জীবনের ইতিহাস, তাই তো? তাহলে সেই সমস্ত মেমোরি, সেটাই তো ইতিহাস, এবং সেটাই একটা সময় ধরে রাখা মাথায়, এটাই কিন্তু ব্যাপার। তাহলে তোমাদের উদ্দেশ্য চাকরি পাওয়া, এবং সেই চাকরি পেতে গেলে তোমাকে পড়তে হবে কেয়ারফুলি এবং সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, যার রেজাল্ট তুমি ভবিষ্যতে পাবে, অবশ্যই পাবে। ওকে, অনেকে তো গান, ভিডিও, অন্যান্য বিভিন্ন তোমার বিষয়বস্তু, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সময় নষ্ট করে। তোমরা এই সময়টা, মূল্যবান সময়টা তোমার পড়াশোনার পিছনে দিচ্ছ, নিশ্চয়ই এর সুফলাফল অর্থাৎ এর সঠিক ফলাফলটা তুমি কিন্তু পাবে, অবশ্যই পাবে। অর্থাৎ নিজের ওপর ভরসা রাখো, আত্মবিশ্বাস কখনোই হারাবে না। কে কি বলছে, তোমার বয়স হয়ে গেছে এত, হবে না, এই না ওই না ইত্যাদি নেগেটিভ কমেন্ট বর্জন করো। এক কান দিয়ে শুনবে ওরকম কথা, আরেক কান দিয়ে বার করে দেবে, ঠিক আছে? তোমার মনে রাখতে হবে পড়াশুনো। তো ওই জন্য কে কি বলছে, বা হয়তো তুমি এর আগে কিছু পরীক্ষা অল্প অল্পের জন্য মিস্টেক করে ফেলেছো, হয়নি, বা কি হবে, এতটা সিলেবাস কিভাবে শেষ করব, ইংরেজি কিভাবে পড়ব, এই সমস্ত বিষয় কিন্তু পরীক্ষার দেওয়ার আগে হয়। পরীক্ষার আগে মনে হয় সব যেন ভুলে গেছি, তো বিষয়গুলো কিন্তু বাস্তব, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এই অতীতে যেটা হয়ে গেছে, যে মিস্টেকগুলো হয়ে গেছে, সেগুলো থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, সেই মিস্টেক পরীক্ষায় যেন ওই ভুলটা আর না হয়, এরকম ব্যাপার। এবং এই যে সমস্ত হতাশা আসছে, কিভাবে এই সিলেবাস ওই সিলেবাস শেষ করব, এই কোশ্চেনগুলো থাকবে। ওই জন্য কিন্তু আমাদের এই ব্যাচ প্ল্যান, এমন না যে তুমি ব্যাচের মধ্যে শুধু পড়াশোনাই পাবে, সব রকম আলোচনা থাকবে, যাতে করে তোমার টোটাল প্রস্তুতিটা একদম ভালোভাবে হয়। ওকে, চলো তাহলে এখানে সেশনটা এন্ড করি। এবং তোমরা যারা নতুন আছো, দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে যারা নতুন। এবং TWS একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোরে পাচ্ছ, ডাউনলোড করো, পেড কোর্স নাও, যে কোনো একটা কোর্স নাও, তো তারপর দেখা যাক কি হয়, ঠিক আছে? চাকরি কি করে হবে না, একটু দেখা যাক, নিশ্চয়ই হবে। সাহস রাখো এবং সাথে থাকো, সাথে থাকলে তবেই তো হবে, ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সকলের খেয়াল রাখো, এবং নিজেকে সৎ থাকতে হবে। অলওয়েজ বি অনেস্ট, সৎ থাকো, দেখবে সততার রেজাল্ট তুমি পাবে, ঠিক আছে? নিজেকে মানুষ বলে না, মানুষ করা। তো আমি এটা এখন বলতে চাই, নিজেকে মানুষ হিসেবে ফিল করো, তখন তুমি দেখতে পাবে যে তোমার কি কি দায়িত্ব আছে অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং, তোমার কি কি দায়িত্ব তুমি বুঝতে পারবে, ঠিক আছে? কে কি বলছে, বা কোনো নেগেটিভ কথা কেউ বললে সেটা তোমার কি ফিলিং হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু বাস্তবে পরে কাজে লাগবে, ঠিক আছে? আরও অনেক কথা বলবো পরে। তো এখন আপাতত সেশনটা এখানে এন্ড করছি। তো আলটিমেট এটা বলছি যে নিজেকে মানুষ হিসেবে উপলব্ধি করতে হবে এখন আমাদের। এবার তারপর তুমি দেখতে পাবে যে তোমার কি কি দায়িত্ব আছে, তোমার ফ্যামিলির প্রতি কি রেসপন্সিবিলিটি আছে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার সমাজের প্রতি, দেশের প্রতি, তখনই কিন্তু অনুভূতিটা আসবে, ঠিক আছে? ওকে, চলো, টাটা, বাই।